জেরে ব্যাংকগুলির হাতে প্রচুর টাকা থাকা সত্ত্বেও সুদের হার কমালো না রিজার্ভ ব্যাংক। ফলে সুদের হার রয়ে গেল ৬.২৫%। নোট বাতিলের জেরে আর্থিক বৃদ্ধির হার যে কমতে পারে তেমন আশঙ্কা ছিলই। আজকের সাংবাদিক বৈঠকে সেই আশঙ্কাই মেনে নিলেন আরবিআই এর গভর্নর উর্জিত পটেল। উর্জিত জানিয়েছেন, এখনকার পরিস্থিতির জেরে চলতি আর্থিক বছরে বৃদ্ধির হার ৭.৬% থেকে কমে হবে ৭.১%। I'm not quoting the exact words, is awaited. May I request Mr. Mundra to say a few? আমাদের চিফ রিপোর্টার রজত শুভ্র মুখার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রজত, বিভিন্ন অর্থনীতিবিদের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল যে আর্থিক বৃদ্ধির হার সেটা কমতে পারে এই ডিমনিটাইজেশন পরবর্তী সময়ে। কার্যত সেটাই কি মেনে নিলেন আরবিআই এর গভর্নর? হ্যাঁ, এবং সেটা মেনে তো নিলেনই, এবং এটা কিন্তু বড় অশনি সংকেত দেখা দিল। অর্থাৎ কেন্দ্র সরকার নোট বাতিলের মধ্যে দিয়ে গোটা দেশের অর্থনীতি যে ব্যাপক ধাক্কা খাবে সেটা রিজার্ভ ব্যাংক নিজেও স্বীকার করে নিল। কারণ আগামী লাস্ট ত্রৈমাসিকে আমাদের যে আর্থিক উন্নয়নের হার, আর্থিক বৃদ্ধির হার, সেটা ছিল ৭.৬%। রিজার্ভ ব্যাংক বলল পরবর্তী ত্রৈমাসিকে সেটা কমে দাঁড়াবে ৭.১%। অর্থাৎ ডিমনিটাইজেশনের এফেক্টে যে অর্থনীতির উপর খারাপভাবে পড়বে সেটা উর্জিত প্যাটেলের বক্তব্য দিয়েই স্পষ্ট। এবং এই অশনি সংকেতের কথাই কিন্তু রাজ্যসভায় দাঁড়িয়ে মনমোহন সিং শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন যেই পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে দেশের আর্থিক বৃদ্ধির হার 2% কমে যাবে এক বছরে, এবং এক বছরে 2% কমা মানে এক ত্রৈমাসিকে 0.5% কমা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা উর্জিত প্যাটেলের বক্তব্যের মধ্যে দিয়ে সেটাই ফুটে উঠলো যে যখন বলা হলো যে 0.5% কমে যাচ্ছে আর্থিক বৃদ্ধির হার। এবং শুধু মনমোহন সিংই নয়, একাধিক যে সমস্ত সংস্থা আছে, ইন্টারন্যাশনাল সংস্থা, তারা কিন্তু গ্রোথ প্রেডিকশন যেটা করেছিল তাতে বলা হচ্ছিল যে ভারতের আর্থিক বৃদ্ধির হার কমবে। অর্থাৎ রিজার্ভ ব্যাংকের এটা স্বীকার করার মধ্যে দিয়ে কিন্তু একটা যথেষ্ট তাৎপর্য রয়েছে। অর্থাৎ সরকারের এই নোট বাতিল সিদ্ধান্ত যে দেশের অর্থনীতিকে আঘাত ফেলবে সেটা স্বীকার করে নিচ্ছে খোদ রিজার্ভ ব্যাংকই। রজত, ধন্যবাদ। রজত শুভ্র মুখার্জি আমাদের চিফ রিপোর্টার এতক্ষণ টেলিফোনে কথা বললেন। বাজারে মুদ্রাস্ফীতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই জন্যই সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত পটেল। It may be recalled that in October, the MPC envisaged a trajectory taking headline inflation towards 5% by March 2017, with risks tilted to the upside. The MPC was of the view that given the reduction of the policy rate of 25 basis points in October, which cumulated to a reduction of 175 basis points since January 2015, a further reduction in the policy rate is not warranted at this juncture. কবে মিটবে নোট সমস্যা, কবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হবে, এ নিয়ে প্রশ্নের কোনো উত্তরই দিতে পারলেন না রিজার্ভ ব্যাংকের গভর্নর। The central bank and the government were conscious of certain immediate difficulties for the public at large, and all efforts were made to mitigate them. As Mr. Gandhi said, and I would like to reiterate, that the problems of the common persons in this context were at the top of our radar, and all dispensations were put into place to ensure that the period for disruption is the minimal while we recalibrate our note supply to the denominations that were not withdrawn in terms of the legal tender character. সোমনাথ দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সোমনাথ, যেটা তোমার কাছে জানতে চাইবো যে ডিমনিটাইজেশনের সিদ্ধান্ত ঘোষণার পর মাস ঘুরতে চললো, তো আজকে যেভাবে কবে এই নোট সমস্যার সম্পূর্ণ কাটবে সেই সম্পর্কে উত্তর কার্যত দিতে পারলেন না আরবিআই গভর্নর উর্জিত পটেল, এটা কতটা সিগনিফিক্যান্ট? দেখো মৌপিয়া, আজ 7ই নভেম্বর, গত মাসে 8ই নভেম্বর, অর্থাৎ ঠিক এক মাস হতে চললো নোট বাতিলের ঘোষণার পর। ঠিক এক মাস হতে চললো ব্যাংকে লাইন, এটিএম এ লাইন, ব্যাংক অ্যাকাউন্টের ওপর উইথড্রল লিমিট, এটিএম এর ওপর উইথড্রল লিমিট, এই সমস্ত ছবিটা গত এক মাস ধরে একই রকম। মানুষের দুর্ভোগ, মানুষ নাকাল হচ্ছেন, মানুষ এটিএম এ ব্যাংকে টাকা তুলতে গিয়ে মারা যাচ্ছেন, এবং বহু ক্ষেত্রে হাতে খুচরো নোট না থাকার ফলে ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে, প্রান্তিক মানুষের সমস্যা হচ্ছে। এই চিত্রটা খুব পরিষ্কার। ডিমনিটাইজেশনের পর আজ প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল তিনি ফর্মাল একটা প্রেস কনফারেন্সে মুখোমুখি হলেন
দেশের সংবাদ মাধ্যমের, এবং স্বাভাবিকভাবেই সকলের নজর ছিল যে ডিমনিটাইজেশনের পর আরবিআই এর প্রথম মনিটারি পলিসিতে তিনি কি বলেন। এবং যখন তার দিকে প্রশ্নগুলো ভেয়ে এলো, খুব স্পেসিফিক তাকে প্রশ্ন করা হয়েছিল যে নোটের যোগান কবে মিটবে। 8ই নভেম্বর ভারতে অর্থনীতিতে যে পরিমাণ নোট ছিল সেই পরিমাণ নোট আবার কবে ফিরবে। দ্বিতীয় প্রশ্ন ছিল যে মানুষের এই দুর্ভোগ কমানোর জন্য সরকার কি কি স্পেসিফিক রেমেডি নিচ্ছে, রিজার্ভ ব্যাংক কি কি ভাবছে। এবং 3 নম্বর হচ্ছে যে এই যেভাবে আমার টাকা, মানুষ অনেকেই বলছেন, বিরোধীরা প্রশ্ন তুলছেন যে আমার টাকা আমি তুলতে পারছি না, আমার সেভিংস অ্যাকাউন্টের টাকা আমি তুলতে পারছি না, আমি এটিএম এ লাইন দিতে হচ্ছে, টাকা তুলতে পারছি না, একটা তার উপরে ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হচ্ছে, এইটা কবে মিটবে। এবং এই 3টে প্রশ্নের কোনো উত্তর তুমি শুনলে মৌপিয়া, যখন প্রশ্নটা করা হয়েছিল উর্জিত প্যাটেল তিনি বললেন যে আমরা সমস্যাগুলো সম্পর্কে জানি, আমরা সমস্যাগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করছি, কিন্তু কোনো ডেট লাইন কবে মিটবে কোনো নির্দিষ্টভাবে তিনি কিচ্ছু বলতে পারলেন না। সোমনাথ, এখানে আমরা যেভাবে দেখছিলাম যে বিভিন্ন মহল থেকে যে বক্তব্যটা রাখা হচ্ছিল যে ডিমনিটাইজেশনের যে সিদ্ধান্ত তার কেউ পক্ষে কেউ বিপক্ষে, কিন্তু সবাই একটা দিক বলছিলেন যে ডিমনিটাইজেশনের জন্য যে প্রস্তুতিটা রাখা দরকার ছিল সেই প্রস্তুতিটা ছাড়াই সরকার এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। আজকে আরবিআই এর গভর্নরের এই যে সদুত্তর দিতে না পারা, এরপর কি এই অভিযোগটা আরো জোরালো হতে পারে? একদমই তাই মৌপিয়া, এই একদমই যে সরকার যে প্রস্তুতিহীন ছিল, সরকার যে সেইভাবে বুঝতে পারেনি যে এই এত বড় সিদ্ধান্ত নেওয়ার ফলে আখেরে বাজারে বাস্তবে কি হবে, সরকার যে সেটা বুঝতে পারেনি। আজকে উর্জিত প্যাটেলের প্রেস কনফারেন্সে কিন্তু সেটাই বারবার সামনে এসছে। শুরু থেকেই একটা প্রশ্ন উঠেছিল যে এই মানিটারি সার্কুলেশনের ব্যাপারটা দেশে দেখে আরবিআই। প্রধানমন্ত্রী অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে টাকা বাতিলের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী কেন ঘোষণা করলেন, কেন সেটা আরবিআই কে দিয়ে ঘোষণা করা হলো না, তাহলে কি রাজনৈতিক উদ্দেশ্যেই প্রধানমন্ত্রী নিজে অ্যাড্রেস ডোনেশন করলেন। এবং আলটিমেটলি 1 মাস পরে যখন দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন, সরকারের কাছে কোনো রেমিডি নেই, এক একদিন এক এক রকম ঘোষণা হচ্ছে। একেবারে সোমনাথ, ধন্যবাদ। সোমনাথ দাস আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। কালো টাকা উদ্ধারে এবার শহরেও ইডি হানা। শিয়ালদা চত্বরে এক অভিজাত আবাসনে তল্লাশি অভিযানে ইডি। সঞ্জয় জৈন নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। বেনামি অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদা করতেন ওই ব্যবসায়ী। সেই লেনদেনের সূত্র ধরেই সঞ্জয় জৈনের হদিশ পায় ইডি। উচ্চপদস্থ ব্যাংক কর্মীদের মদতে দেশ জুড়ে কালো টাকা সাদা করার চক্র সক্রিয়। মূলত দীর্ঘদিন ধরে লেনদেন হয়নি এমন অ্যাকাউন্ট এবং জনধন অ্যাকাউন্ট ব্যবহার করেই চলছে কালোকে সাদা করার কারবার। আর এর সঙ্গে জড়িয়ে উচ্চপদস্থ ব্যাংক কর্মীদের একাংশ। গতকালই দিল্লি থেকে বেসরকারি ব্যাংকের 2 উচ্চপদস্থ কর্তাকে গ্রেফতার করেছে ইডি। তাদের জেরা করেই মিলেছে সূত্র। সেই সূত্র ধরে দেশের বিভিন্ন প্রান্তে হানা দিচ্ছেন ইডি আধিকারিকরা। তল্লাশি চলছে কলকাতায় কানাড়া ব্যাংকের সার্কেল অফিসেও। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ইতিমধ্যেই আমরা দেখেছি শিয়ালদার কাছে একটি অভিজাত আবাসনে সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা তারা তল্লাশি চালাচ্ছেন, যেখানে বেনামি অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদা করতেন এক ব্যবসায়ী। সেই লেনদেনের সূত্র ধরেই সঞ্জয় জৈনের হদিশ পেয়েছে ইডি এবং এর পাশাপাশি কানাড়া ব্যাংকের যে সার্কেল অফিস সেখানেও তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আমরা দেখেছি দিল্লি থেকে 2 ব্যাংক আধিকারিক তাদের এর আগেই গ্রেফতার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে ব্যবহৃত না হওয়া অ্যাকাউন্ট এবং জনধন অ্যাকাউন্টকে কাজে লাগিয়ে ব্যাংকেরই কর্মীদের একাংশ তারা কালো টাকা সাদা করার বিষয়ে মদত দিতেন। এবং আতশ কাছে এই মুহূর্তে কলকাতা শহর, যেখানে একই সঙ্গে একটি অভিজাত আবাসনে হানা চলছে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে, শিয়ালদার কাছে একটি অভিজাত আবাসনে এবং এর পাশাপাশি কানাড়া ব্যাংকের যে সার্কেল অফিস সেখানেও হানা দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।